কারণ বর্ধমান মহিলা কলেজের পাশে আগুন লেগেছে। ফুড স্টল সহ একাধিক দোকানে আগুন এবং দাউ দাউ করে চলছে আগুন। যে ছবি আপনারা দেখছেন, বর্ধমান মহিলা কলেজের পাশে আগুন। বর্ধমান মহিলা কলেজের পাশে আগুন লেগেছে। ফুড স্টল সহ একাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। যে ছবি আপনারা দেখছেন, দাউ দাউ করে জ্বলছে আগুন এবং একাধিক দোকানে আগুনের ছবিটা দেখাচ্ছি। দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে এবং বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কি পরিস্থিতি অবশ্যই জানবো। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কিভাবে এই আগুন লাগলো, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, বর্ধমানের মিঠাপুকুর মোড় এবং রাজবাড়ির মাঝে ওমেন্স কলেজের সামনে একেবারে ব্যস্ততম রাস্তার উপর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় এখন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও দাউ দাউ করে সে আগুন ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি দোকানে সে আগুন ছড়িয়ে পড়ে, 4টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং যেটা জানা যাচ্ছে যে একটি সাইকেল সারাইয়ের দোকান এবং সেই সাইকেল সারাইয়ের দোকানে জ্বালানি তেল বিক্রি হতো, পেট্রোল ডিজেল বিক্রি হতো এবং তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং তা থেকেই আগুন লাগে বলেই যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন বেশ 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং এই যে ঘিঞ্জি এলাকার মধ্যে এই দোকান ছিল এবং এখানে কিভাবে পেট্রোল বিক্রি হচ্ছিল বা দাহ্য পদার্থ বিক্রি হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ বাসিন্দারা এবং খাবারের স্টলও ছিল। সব মিলিয়ে এই ব্যস্ততম এলাকায় এই শরদিন্দু, এখানেই তো প্রশ্ন উঠছে যে যখন ভর সন্ধ্যেবেলা এই ধরনের ঘটনা ঘটে তখন তো খাবারের দোকানে ভিড় থাকবে স্বাভাবিক। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত? দেখো, এই ঘটনায়, এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় এই যে দোকানগুলো, তার মধ্যে দোকানের যারা ছিলেন তারা বেরিয়ে যান, কিন্তু দমকলের ইঞ্জিন ঢোকার সময় তাদের 3 জন কর্মী আহত হন এবং তাদেরকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য হতাহতের তেমন কোনো খবর নেই। তবে এই আগুন ছড়িয়ে পড়লে আরও বড় ঘটনা ঘটতে পারত, কারণ পাশপাশে ঘিঞ্জি এলাকায় প্রচুর দোকান রয়েছে, ফলে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এটাই স্বস্তির। তবে এটা কিন্তু প্রশাসনকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল যে এই যে ঘিঞ্জি এলাকা এবং এই এলাকায় যে দাহ্য পদার্থ বিক্রি হচ্ছিল এবং তারপরে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, অন্যান্য এলাকাগুলিতেও যাতে নজরদারি বাড়ানো হয় সেদিকেও দেখা উচিত, এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমার পর্যন্ত ওখানে ছিল, ফলে বড় রকমের অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত অবশ্যই। আর এছাড়াও একাধিক দোকানে আগুন লেগেছে, যে ভয়াবহ সেই আগুন যে ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ শরদিন্দু। আমার চপের দোকান ছিল, তারপর ওদের দোকানে আগুনটা লাগলো, ওদের পাশ থেকে আমার দোকান। আর দোকান কিসের দোকান ছিল ওটা? যেটা লাগলো ওটা সাইকেলের দোকান, ওরা পেট্রোল বিক্রি করে। পেট্রোলে আগুন লেগে আগুনটা ছড়িয়ে গেল। পেট্রোল বিক্রি করে মানে কি? পেট্রোল বোতলে করে নিয়ে আসে? বোতলে করে। কবে থেকে করছে? অনেকদিন ধরেই করছে। অনেক পেট্রোল থাকে নাকি? শিশু করেও থাকে, জারেও থাকে। পেট্রোল থেকে আগুনটা ধরে গেছে। 15-20টা দোকান পুড়ে ছারখার হয়ে গেছে। যা হোক, কোনো হতাহতের খবর নাই। শুধু 3 জন ছেলে আমাদের একটা ফায়ার ব্রিগেডের গাড়িতে লেগেছে, তারা সবাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক। বড় বড় রাস্তাগুলোর উপর যারা দোকান করেছে তাদের আমরা বারবার সতর্ক করছি যে এইভাবে দোকান বসাবেন না। আর তারই আজকে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল। আমরা সামনের দিনে দেখব যাতে এরকম দুর্ঘটনা আর যাতে কোনোদিন না হয়। দুয়ারে রিপোর্টের এবার চলে যাব উত্তর 24 পরগনার হাবড়ার দিকে, কারণ সেখানে বিপুল পরিমাণ জাল আয়ুর্বেদিক ওষুধ উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওষুধ ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ। উত্তর 24 পরগনার হাবড়ার টালিখোলা মোড়ের ঘটনা। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই যে ওষুধ ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ কতদিন ধরে এই জাল আয়ুর্বেদিক ওষুধের কারবার করছিল, কিভাবে সামনে এলো গোটা ঘটনা?
দেখো, বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে ব্যবসা করছিল হাবড়ার বিশ্বজিৎ ঘোষ, অর্থাৎ 6 নম্বর ওয়ার্ডের টালিখোলা এলাকায় আয়ুর্বেদিক ঔষধের ব্যবসা করছিলেন এবং দীর্ঘদিন ধরেও কিন্তু এলাকার মানুষ একটা অভিযোগ করছিলেন যে এখানে যে ওষুধ পরিমাণে মজুত করা হচ্ছে বা যে ওষুধ সাপ্লাই করা হচ্ছে অধিকাংশই ভুয়ো এবং জাল ওষুধ, এমনটাও কিন্তু এলাকার মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ যাচ্ছিল। সেই মতো একেবারে ড্রাগ কন্ট্রোল, ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং হাবড়া থানার পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায় এবং সেখানে দেখা যায় একদিকে কারখানা, অন্যদিকে যে গোডাউন, সেখানে বিশাল পরিমাণে এই আয়ুর্বেদিক ঔষধ সেখানে মজুত রয়েছে এবং সবটাই সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় সাপ্লাই হতো। ফলে তার কাছে যখন এই ফুড সেফটি ডিপার্টমেন্ট যখন যায় তখন কিন্তু কোনো রকমভাবে বৈধ কাগজপত্র এবং যে সমস্ত ওষুধ সেখানে স্টক করা ছিল তার অধিকাংশও কিন্তু মেয়াদ উত্তীর্ণ। ফলে সে কোনো রকমভাবে কাগজপত্র এবং কেন মেয়াদ উত্তীর্ণ কাগজ এই ওষুধ এখানে রাখা হয়েছে তার কোনো সদুত্তর দিতে পারেনি। ফলে তারপরে হাবড়া থানার পুলিশ তাকে যেমন গ্রেপ্তার করেছে এবং বিশাল পরিমাণে আয়ুর্বেদিক ঔষধ সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে প্রশাসন না নজরে নিয়ে কিভাবে ব্যবসা করছিল সেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই কিন্তু তাকে বিশ্বজিৎ ঘোষকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার কারণ কোথায় কোথায় এই ওষুধ তিনি সাপ্লাই করেছেন সবটাই খোঁজার জন্য তাকে হেফাজতে নেওয়া হচ্ছে। বেশ জিয়াউল, এবার দেখাবো বন্ধুর হাতে রক্তাক্ত বন্ধু। হ্যাঁ, ঠিকই শুনছেন, স্মার্টফোন নিয়ে দুজনের মধ্যে বিবাদ, আর সেই বিবাদেই বন্ধুকে ব্লেড দিয়ে হামলা চালায় ফাঁসি দেওয়ার রাঙাপানির ঘটনা। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, দুই বন্ধু, আর সেখানে তাদের মধ্যে ঝামেলাটা কি নিয়ে? স্মার্টফোন নিয়ে। ঠিক সূত্রপাত কোথায়? দেখো, সন্ধ্যার সময় দুই বন্ধু আফরোজ এবং এই আরমান দুজনে কিন্তু বসেছিলেন এবং গেম খেলা নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা হয়। এই আরমানের কিন্তু যে অ্যান্ড্রয়েড ফোন তা কিন্তু নিতে চায় এই আফরোজ এবং দিতে অস্বীকার করায় কার্যত একবারে রক্তারক্তির পরিস্থিতি। একবারে হাতের পাশে ব্লেড, সেই ব্লেড দিয়ে আরমানকে এলোপাতারি আঘাত, পিঠে যে অংশ সেখানে প্রায় আঘাত করা হয় এবং গলার সামনে আঘাত করলে প্রায় পিঠে 30টির বেশি সেলাই পড়েছে এই আরমানের এবং তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রথম অবস্থায় ভর্তি করা হয় এবং আপাতত কিছুটা সুস্থ হলে তাকে কিন্তু ছুটি দেওয়া হয়েছে। অন্যদিকে গোটা ঘটনায় কিন্তু এই আফরোজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আরমানের পরিবার এবং তারপর এই পুলিশ তদন্তে নেমে এই নির্মল জোত এলাকা থেকে এই আফরোজকে গ্রেপ্তার করে এবং তাকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে তাকে কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। মূলত সামান্য একটি অ্যান্ড্রয়েড ফোনকে নিয়ে এই ঘটনা এবং তারপরেই এক বন্ধু অন্য বন্ধুকে একদম রক্তারক্তির পরিস্থিতি তৈরি করলো, যা নিয়ে কিন্তু কার্যত চাঞ্চল্য ছড়ায় এই ফাঁসি দেওয়া নির্মল জোত এলাকায়। বেশ বিশ্বজিৎ, এবার চলে যাব ঘাটাল, কারণ বর্ষার আগেই ঘাটালে আগাম প্রস্তুতি বৈঠক। প্রশাসনিক বৈঠক সারলেন জেলা শাসক। ঘাটালে নদী বাঁধগুলোর অবস্থার খোঁজ খবর নেন এবং সেই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সরাসরি চলে যাব। আমার সঙ্গে প্রতিনিধি সুকান্ত রয়েছে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, কোন কোন বিষয় আলোচনা হলো, কি কি নির্দেশিকা দিলেন জেলা শাসক, কি বৈঠক থেকে উঠে এলো? একদমই, দেখো তমশ্রী, ঘাটাল মানেই বন্যা, আর সেই বন্যা অর্থাৎ বর্ষা আসছে, সেই বর্ষার আগে কিন্তু বন্যার প্রস্তুতি জেলা প্রশাসন, মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। ঘাটাল টাউন হলে সেই যে বৈঠকে কিন্তু যেমন একদিকে জেলা শাসক থেকে শুরু করে জেলার কর্মাধ্যক্ষরা ছিলেন এবং অন্যদিকে ঘাটাল মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এবং সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে কিন্তু এই বৈঠক হয়েছে। বৈঠকে মূলত যেই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে যে ঘাটালের বিভিন্ন এলাকায় নদী বাঁধের কি অবস্থা, অর্থাৎ বন্যা আসলে নদী বাঁধ ভাঙন সেটা একটা ভয়াবহ রূপ নেয়, সেই জায়গায় নদী বাঁধগুলির কি অবস্থা রয়েছে এবং বর্তমানে মেডিসিন, অর্থাৎ বন্যা আসলেই যেমন সাপে কামড়, সেই সাপে কামড়ে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে, সেই জায়গায় মেডিসিনের কি যোগান রয়েছে, তিরপল থেকে অন্যান্য বিষয়, অর্থাৎ বন্যার প্রাথমিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুরু করেছে মহকুমা এবং জেলা প্রশাসন। আর সেই বৈঠকই ছিল আজকে ঘাটাল টাউন হলে। তমশ্রী, ঘাটালে নৌকার কাজ করছি, বন্যার তরে বন্যা আসে যাবে, নৌকোর কাজ ছাড়াইয়ের কাজ করছে। হ্যাঁ, নৌকা ছাড়াইয়ের কাজ। এই সময় কেন? বন্যার তরে বর্ষা পড়ে যাচ্ছে, তার জন্যই চলছে। তার জন্যই চলছে। কত বছর ধরে নৌকা ছাড়াইয়ের কাজ করছেন? 20 বছর। বিভিন্ন দপ্তর থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে, তার একটু খতিয়ান যে আছে নেওয়া হয়েছে, প্লাস তার আগামী 3-4 মাস মধ্যে কি কি কাজ করতে হবে তার প্ল্যানিং যে আছে জানা হচ্ছে। তো ইরিগেশন একটু ইম্পর্টেন্ট এন্ড ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট আছে, তো সেখানে যতগুলি এম্বাঙ্কমেন্টস আছে প্লাস যে এক্সামিনারি বাঁধ আছে তার অ্যাসেসমেন্ট অলরেডি করা হয়েছে, প্লাস যে উইক পয়েন্টস আছে সেটা আইডেন্টিফাই করা হয়েছে। আবার একটা রিপোর্ট করুন
যদি আরো কোথায় কিছু ত্রুটি থাকে সে অ্যাসেসমেন্ট করুন, প্লাস সেখানে নেসেসারি ইন্টারভেনশন করতে হবে। সেকেন্ড, দুয়ারের রিপোর্টারে এবার যে খবর দেখাবো আপনাদের, আত্রাই নদীর বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল সেচ দফতর। সরাসরি চলে যাব, অনুপ সান্যাল রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, সেচ দফতর অভিযোগ দায়ের করলো নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে, ঠিক কি অভিযোগ? দেখো, একদমই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন কিন্তু আজ দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের জেলা আধিকারিক সেচ দপ্তরে তিনি কিন্তু বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যে কাজ হয়েছে সেই কাজ সঠিকভাবে হয়নি, নিম্নমানের কাজ হয়েছে, এইভাবেই কিন্তু তারা একটা অভিযোগ দায়ের করেছে বালুরঘাট থানাতে। এই অভিযোগের ভিত্তিতে আজ জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল যেটা জানিয়েছেন যে তারা একটি অভিযোগ পেয়েছে, সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিযোগ দায়ের করেছেন এবং তারা সেই কেস তারা রুজু করছেন। দেখো, যে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকালই 6 জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। এর পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে, যে তারা এই যে কাজ হয়েছে, কিভাবে কাজ হয়েছে, কি কি জিনিস ব্যবহার করা হয়েছে, পুঙ্খানুপুঙ্খ কিন্তু তদন্ত কমিটি তারা তদন্ত করছেন। সোনিয়া। অনুপ, তোমার সঙ্গে আমি তমশ্রী ছিলাম। এবার আসানসোলের দিকে নজর রাখবো। শেষ মুহূর্তে উচ্ছেদ অভিযান স্থগিত রাখলো আসানসোল পুর নিগম। 3 দিন আগে হাটন রোডে উচ্ছেদ অভিযানের ঘোষণা করা হয়, আর যানজট মুক্ত করতে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিল পুর নিগম। আজ সেই উচ্ছেদ অভিযান স্থগিত রাখে পুর নিগম। কিন্তু কেন এই উচ্ছেদ অভিযান স্থগিত রাখলো, সরাসরি চলে যাব। দীপক শর্মা রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, 3 দিন আগে সেই সিদ্ধান্ত নেওয়া হলো, সেই সিদ্ধান্ত আজ হঠাৎ স্থগিত কেন? দেখো, পৌর নিগমের পক্ষ থেকে জানানো হচ্ছে কি বেশ কিছু দোকানদার পৌরসভাতে এসে আবেদন জানায় মেয়রের কাছে কি বেশ কিছুদিন সময় চাই, তারা নিজেদের দোকান নিজেই সরিয়ে দেবে। সেই মতো উচ্ছেদ অভিযান স্থগিত করলো আসানসোল পৌর নিগম। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে এই উচ্ছেদ অভিযান স্থগিত করা হলো। তৃণমূলের এক নেতা বলছে যখন উচ্ছেদ অভিযান করতে হবে, পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান করতে হবে, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তখন কিন্তু অপর তৃণমূল নেতা কলকাতা থেকে ফোন করাচ্ছে এবং এই উচ্ছেদ অভিযানকে আটকে দিচ্ছে। এই প্রথমবার এই ঘটনা ঘটেনি, এর আগেও একাধিকবার ঠিক একইভাবে আসানসোল পৌরসভা উচ্ছেদ অভিযানের দিন ঘোষণা করেছে, দোকানদারকে এসে জানিয়েছে কি তারা ফুটপাত দখলমুক্ত করতে চায়, কিন্তু শেষ মুহূর্তে উচ্ছেদ অভিযান হয় না, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিরোধীর পক্ষ থেকে। তাই কিন্তু আজকে আসানসোল পৌরসভা যদিও জানাচ্ছে যে এই উচ্ছেদ অভিযান না করার পেছনে কিন্তু দোকানদাররা আবেদন জানিয়েছিল, সেই আবেদনে সাড়া দিয়ে তারা হয়েছে পুর নিগমের তরফে। ধন্যবাদ। কোচবিহারের মাথাভাঙায় সেখানে নয়া কায়দায় প্রতারণা, ভিডিওর নাম করে ফোনের টাকা চোট কাউন্সিলরের ছেলে। মাথাভাঙা 1 ব্লকে জয়েন্ট ভিডিওর নাম করে ফোন। সরাসরি চলে যাব, রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ আরো বিস্তারিত জানাবে। রাজেশ, ঠিক কি হয়েছিল? দেখো মুক্তি, মাথাভাঙা 1 ব্লকের জয়েন্ট ভিডিওর নাম করে মাথাভাঙা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর কাছে ফোন আসে এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরির সুযোগ রয়েছে, তার কাছে কোনো ক্যান্ডিডেট রয়েছে কিনা সেটা তার কাছে জানতে যাওয়া হয়। তারপর কর্মসূত্রে তার ছেলে বাইরে রয়েছে, তিনি বলেন তার ছেলে কাজ করতে ইচ্ছুক, তিনি তার ছেলের নম্বর দিয়ে দেন। তারপরেই কিন্তু ওই প্রতারক তার ছেলের সঙ্গে যোগাযোগ করে পাশাপাশি একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে বলে দাবি করা হয় এবং সেই সার্টিফিকেটে যদি তারা না পান তাহলে 3000 টাকা দিলে তারাই সেই সার্টিফিকেট জোগাড় করে দেবেন। এবং পরবর্তীতে কিন্তু দ্রুত যেহেতু তাদের কাছে সার্টিফিকেট দাবি করা হয়, রাতে সেভাবে হয়তো সম্ভব হয়নি, পরবর্তীতে কিন্তু 3000 টাকা অনলাইনে সেই প্রতারককে পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু প্রতারকের সঙ্গে আর কোনো যোগাযোগ তারা করতে পারছেন না এবং ফোন করলেও ফোন তুলছেন না। তারপরে কিন্তু তারা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন। এরপর তারা সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। তবে জয়েন্ট ভিডিওর নাম করে ফোন করা হয়েছিল। জয়েন্ট ভিডিওর সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম তিনি জানিয়েছেন এই ধরনের কোনো ফোন তিনি করেননি, কে বা কারা করেছে সেই বিষয়টি তিনি জানেন না। সমস্তটাই তদন্ত করে দেখা হচ্ছে। বেশ রাজেশ। এবার পুলিশের জলে ভুয়ো আইপিএস পরিচয় বিয়ে, আর তারপরে স্ত্রীকে শারীরিক মানসিক নির্যাতন, মারধরের জেরে হাসপাতালে ভর্তি স্ত্রী। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ রায়গঞ্জ পুলিশের।
পুলিশের জালে ভুয়ো আইপিএস। ভুয়ো আইপিএস পরিচয়ে বিয়ে এবং সেই বিয়ের মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। তারপরেই স্ত্রীকে শারীরিক মানসিক নির্যাতন। আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে, কথা বলবো তার সঙ্গে। মুক্তা সরকার রয়েছে। মুক্তা, এই গোটা ঘটনা জানাজানি হলো কিভাবে? দেখো, 2 মাসের পরিচয় আর 6 মাসের বিয়ে। 6 মাসের বিয়ের পরে কিন্তু যখন যে আইপিএস পরিচয় দিয়ে যখন বিয়ে করা হয়, কিন্তু তার স্ত্রীর সন্দেহ হয় যে যদি আইপিএস অফিসার হয় তাহলে কেন ঘরে বসে থাকে, এবং মাঝে মাঝে বাড়ি থেকে যখন বেরোয় মুখোশ পরে, মানে মাস্ক পরে বেরোয়, তখন সন্দেহ হওয়ার পরে তার স্বামীকে যখন জেরা করা হয় তখন তার সন্দেহ হয়, সেখান থেকে কিন্তু জানাজানি হয়। তারপরে কিন্তু গতকাল রাতে কিন্তু বেধড়ক হারে তার স্ত্রীকে মারধর করা হয়। সেই মারে কিন্তু ভর্তি হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ, চিকিৎসাধীন রয়েছে তার স্ত্রী। এবং তার পরিবারের পক্ষ থেকে কিন্তু যে ভুয়ো আইপিএসের পরিচয় দিয়ে যে বিয়ে করা হয়েছিল, রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করার পরে কিন্তু রায়গঞ্জ থানার পুলিশ তাকে আটক করেছে। এবং তার সঙ্গে অনেক ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে, বিভিন্ন রকম আধার কার্ড পাওয়া গেছে, এবং সেটা এখানে অর্থাৎ সমস্তটাই ভুয়ো আইপিএস এর বোঝাই যাচ্ছে। এবার তদন্তে কি উঠে আসে, পরবর্তীতে অবশ্যই নজর থাকবে। মুক্তা, আমার হাজবেন্ড আমাকে মেরেছে। ও আমাকে বলেছিল যে ও পুলিশে চাকরি করে, কিন্তু ও কিছু করে না। সারাদিন বাড়িতে একবার একটা বলে সাইবার ক্রাইমে আছে, আবার বলে আইপিএস অফিসার। ওর সাথে 2 মাসের পরিচয় আমি বিয়ে করেছিলাম। রেজিস্ট্রি করার পরে শুধু কিছুদিন কাজে গেছিল, যখন বাড়ি থেকে বিয়ে দিয়েছে, আমি মন্দিরে গিয়ে আমরা বিয়ে করেছি। তারপর থেকে আর একদিনও কাজে নেই। যদি কোনো ফোন টোন আসতো তাহলে বাইরে চলে যেত। এখনো থানায় আছে। আমার বাড়ি থেকে ওকে ফ্রড কেসের জন্য করেছে। ফের আক্রান্ত পুলিশ। এবার তারস্বরে ডিজে বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত। পুলিশের সঙ্গে বচসা, অবরোধ স্থানীয়দের। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। হামলায় 12 পুলিশ কর্মী আহত হয়েছেন। ফের আক্রান্ত পুলিশ। সরাসরি চলে যাই, রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, ঠিক কি হয়েছিল? হ্যাঁ তমশ্রী, দেখো, যেখানে রাজ্যের পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গা যে পুজোতে ডিজে বাজানো একদম নিষিদ্ধ করে দিয়েছে, বিশেষ করে পরিবেশে একটা দূষণ তৈরি করছে এই বড় বড় ডিজেগুলো সাউন্ড। সেখানে কিন্তু গতকাল যখন ডানকুনি মনবের এলাকায় একটি কালী পুজোর বিসর্জনে যখন ডিজে বাজানো হচ্ছিল, তখন ডানকুনি থানার পুলিশ খবর পেয়ে সেখানে যায়। তাদেরকে কিন্তু বলে যে ডিজে কোনোভাবেই বাজানো যাবে না, বিসর্জনের জন্য প্রশাসন যা করা করতে হবে, কিন্তু ডিজে বাজানো যাবে না। এই নিয়ে কমিটির লোকেদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে বচসা। পুলিশ যখন ডিজেগুলো যখন তুলে নিয়ে আসতে যায়, তখন স্থানীয় যারা ক্লাবের সদস্য, সব এলাকার মানুষজন পুলিশের উপর চড়া হয়। তারা রাস্তা অবরোধও করে। পুলিশ রাস্তা অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করি ইট ছোড়া হয়, পুলিশকে ব্যাপক মারধর করা হয়। ঘটনায় 12 জন পুলিশ কর্মী আহত হয়েছে। ঘটনায় ডানকুনি থানার পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হলে তাদের 14 দিনের জেল হেফাজত দিয়েছে। ধন্যবাদ রানা। দুয়ারে রিপোর্টারে এবার আপনাদের দেখাবো যে অনলাইনে প্রতারণার অভিযোগে এবার পাকড়াও করা হলো। একরার যুবককে গ্রেফতার করলো ছত্তিশগড় পুলিশ। ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা হাতানোর অভিযোগ, অনলাইন প্রতারণার অভিযোগ। কিভাবে এই প্রতারণা চক্র চালাতো এই যুবক জানবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি পঙ্কজ রয়েছে। পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কিভাবে এই প্রতারণার জাল বিছিয়েছিল এই যুবক? দেখো তমস্যা, একেবারে যে যুবক তিনি কিন্তু স্বীকার করেছেন যে তার মোবাইল নাকি তার বন্ধু প্রীতম সিং, যে হাওড়ার বাসিন্দা, তার মোবাইলটা নিয়ে কিন্তু হ্যাকিং করে এই প্রতারণার শিকার হয়েছে। সেক্ষেত্রে এই হ্যাকিং করে তার নাম্বারে অ্যাকাউন্ট ব্যবহার করেছিল বলে এমনটাই কিন্তু অভিযোগ করছে ওই যুবক। তোমাকে জানিয়ে রাখি যে এগরা 2 নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চৌমুখের বাসিন্দা শুভঙ্কর বারুই। তিনি এই অভিযোগ করছে যে তার মোবাইল আজ থেকে 2023 সালে তার মোবাইলটা তার বন্ধু নিয়েছিল, বন্ধু নিয়েই কিন্তু তার অ্যাকাউন্ট ব্যবহার করেছিল। তারপর থেকে তিনি জানেনও না, আর সেই মোবাইলটা চুরিও হয়ে যায়। সেক্ষেত্রে যে তোমাকে জানি যে ছত্তিশগড়ের যে বাসিন্দা, রায়পুরের তেলিবাঁধ এলাকার যে বাসিন্দা, তার 2 লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে হ্যাক হয়েছিল সেই 2023 সালে। আর সেই অভিযোগ কিন্তু ছত্তিশগড় রায়পুর তেলিবাঁধ এলাকায় কিন্তু অভিযোগ দায়ের করেন। অভিযোগ ভিত্তিক সেই থানার পুলিশ তদন্ত শুরু করেন 2 বছর ধরে।
তার ট্র্যাকিংয়ে ধরা পড়ে গতকাল যেখানে এগরার বাসিন্দা সেই লোকেশন ট্র্যাকিং করে কিন্তু এগরা থানার পুলিশ এবং ছত্তিশগড় এলাকার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে ধরে এবং কাঁথি